নিশুতি রাতে নেই কোনো কোলাহল, রাস্তায় নেই কোনো যানবাহন, দূর দূরান্তেও নেই মানুষের পদস্থাপ, নেই অযথা মানুষের গিজগিজ। দম আটকানো ফাঁকা চারিপাশে, সোডিয়ামের টিমটিমে এক প্রকার আলোয় মুখচ্ছবি অস্পষ্ট। রাত তখন বাজে 12টা। গলির মুখের মোড়ে দাঁড়াতেই দেখতে পেল আদর আদ্র গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ব্যস্ত পায়ে টিপটিপ বুকে এগিয়ে যেতে আদর বিরক্ত মুখে বলল, আধ ঘন্টা লেট। টিকলি মাথার স্কার্ফটাকে আরেকটু টেনে নিল, মুখের মাস্ক ঠিক করে এদিক ওদিক চঞ্চল চোখে তাকিয়ে বলল, গাড়িতে উঠুন, এখানে থাকা সেফ না, কে কোথা থেকে দেখে ফেলে। আদর ভাবলেশীনভাবে ক্লান্ত হয়ে গাড়ির সাথে শরীর এড়িয়ে দিয়ে টিকলি সারা মুখে চোখ বুলালো। সেই প্রথম দিনের মতো মুখে মাস্ক, চোখে লেন্স, মাথায় স্কার্ফ, কাঁধে ঝুলানো ব্যাগ, একদম সেই প্রথম দিনের টিকলি। আদর হঠাৎ বলল, মিস 15 দিনের প্রেগনেন্ট মহিলা, আপনার বেবির এখন কত মাস চলে? আমার হিসেব নেই। টিকলি বড় বড় চোখ করে আদরের দিকে তাকিয়ে নিজের পেটের উপর হাত রাখল। একবার পেটের দিকে তাকিয়ে আরেকবার আদরের দিকে তাকালো। আদরের বাহুতে একটা শক্ত থাপ্পড় মেরে বলল, ফাজলামি করেন? আদর বোকা বোকা চেহারায় বলল, ফাজলামি করলাম? আরে আপনি তো বলেছিলেন আপনার বয়ফ্রেন্ড 1 মাস আগে আপনাকে ছেড়ে চলে গেছে, আর আপনি 15 দিনের প্রেগন্যান্ট। আদর হেসে দিয়ে আবার বলল, সিরিয়াসলি, মানুষ কতটা বোকা গাধা হলে এই কথা বলতে পারে? বাদর সাহেব, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আদর ঠোঁট কামড়ে হাসল। টিকলি ফুঁসে উঠে বলল, আপনি যান, আমি আপনার সাথে কোথাও যাব না, অসভ্য লোক একটা। আদর আবার হাসল, মাথা নাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে আদর চিৎকার শোনা গেল, ভাইয়া! আদর চমকে উঠল। আকস্মিক চিৎকারে টিকলে আদরের হাত খামচে ধরল। দাঁত কিরিমিরি করে আদর বলল, ঠাটিয়ে দেব এক চড়। আদরের কোনো হেলদোল হলো না। ও টায়রার দিকে তাক করে আঙুল তুলে বলল, এই শাকসুন্নি আমাদের সাথে যাবে? তুমি তো বলনি। টায়রা গরম চোখে তাকালো, তেজি গলায় বলল, কে শাকসুন্নি? আপনার বউ শাকসুন্নি, ফালতু লোক একটা। আদর বিরক্ত হয়ে গাড়িতে উঠতে উঠতে বলল, সারাটা দিন শুধু ঝগড়া ঝগড়া আর ঝগড়া। তুই ভাবলি কি করে তোকে আনলে টায়রাকে আনবো না? আদ্র কাদো কাদো চোখে তাকিয়ে বলল, বিয়ে না করতেই পর হয়ে যাচ্ছ? ভাইয়ের থেকে শালি আপন? আদর ধমকে বলল, তুই উঠবি? আদ্র সামনের সিটে বসতে গেলে আদর আবারও খেকিয়ে উঠল, এখানে বসছিস কেন? এখানে টিকলি বসবে। তো আমি কোথায় বসবো? পেছনে যা। তৎক্ষণাৎ টায়রা আন্দোলনের স্বরে বলে উঠল, ইম্পসিবল, আমি মরে গেলেও এই মদনের সাথে বসবো না। আদ্র গলা উঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগেই টিকলি সামনের সিটে বসে পড়ল। রেগে বলল, এই গাড়ি স্টার্ট দেন তো, দুটোকেই রেখে যাই। টায়রা ফুসফুস করতে করতে পেছনের সিটে বসে বলল, তোরে আমি আর কোনো দিন হেল্প করবো না, বোন নামের কলঙ্ক তুই। টিকলি টায়রার কথা পাত্তা না দিয়ে আদ্রকে জিজ্ঞেস করলো, ভাইয়া, বাসায় কি কাউকে বলে আসছেন? নিভাকে বলছি, ওকে নিয়ে আসলেই তো পারতেন। আদর উত্তর দিল, এখানে সবাই কাপল কাপল ঘুরবে, মাঝখানে ও একা এসে কি করবে? অনতিবিলম্বে তখনই আদ্র টায়রা ক্ষিপ্ততা সহকারে সমস্যারে বলল, কিসের কাপল? শুধু তোমরা দুজন কাপল। টায়রা আদ্রের দিকে তাকিয়ে নাক ছিটকে বলল, এই ড্যামরা হবে আমার কাপল? সি। টায়রার রিয়াকশন দেখে আদ্র থতমত খেয়ে বলল, এই ঢেরি হবে আমার কাপল? থু, অসহ্য। আমি অতিষ্ঠ আমি। টিকলি কানে হাত রেখে আদরকে বলল, গাড়ি থেকে ধাক্কা দিয়ে দুটোকে ফেলে দিন তো। সকাল সকাল মনোয়ারা খান বিড়বিড় করতে করতে গেলেন আদরের ঘরে। ছেলের তো এবার বিয়ে করা ফরজ হয়ে দাঁড়িয়েছে, আর কতদিন এভাবে বসে থাকবে? বয়স বাড়ার সাথে সাথে কি ভালো মেয়ে পাবে? এদিকে আজিম খান প্রত্যেক দিন এ বিষয় নিয়ে তার সাথে রাগারাগি করে। মনোয়ারা খানের শরীর জ্বলে যায়। সে বোঝে না ছেলের বিয়ে নিয়ে বাপের এত তরজর কিসের। আদরের ঘরে গিয়ে আদরকে না পেয়ে মনোয়ারা খান ভাবলেন, হয়তো ছেলে তার হাসপাতালে চলে গেছে। তবু বড় ছেলের খোঁজে ছোট ছেলের ঘরে গেলেন, গিয়ে দেখলেন
ছোট ছিল, ঘরে নেই। মনোয়ারা খানের ভুরুজোড়া স্বাভাবিকভাবে কুঁচকে গেল। এত সকালে দুই ভাই ঘরে নেই, ব্যাপারটা তো সহজ কথা নয়। ভীষণ রকম শরীর কাঁপা নিয়ে তিনি ঘর ছাড়লেন। মা মনটা অকারণেই ভাবতে বসল, দু ভাই মিলে কি আবার গন্ডগোল পাকালো? হায় খোদা, এবার যদি কিছু হয় আমি ওর বাপকে সামাল দিব কিভাবে? মনোয়ারা খান নিভার ঘরে গেল। নিভার কাঁচা ঘুম ভাঙিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা, আদর আদর কোথায় জানিস? নিভার ঘুমে ঢুলতে ঢুলতে বলে ফেলল, ঘুরতে গেছে। মনোয়ারা খানের কপাল কুঁচকে গেল। ঘুরতে গেছে তার মানে কি দুটো মিলে আবার পালালো? ঘুরতে গেলে তো বলে যেত, কিন্তু পালিয়ে যাওয়ার মতো তো এবার কিছু হয়নি। মনোয়ারা খান কপাল কুঁচকে প্রশ্ন করলেন, কোথায় গেছে? নিভা বলতে যাবে তার আগে মস্তিষ্কে ঢপ খেলো, ঘুম ছুটে পালালো। বিরাট বড় যে একটা ঝামেলা পাকিয়ে ফেললো তা বুঝে আসতেই ঢক গিলল। ব্যস্ত কণ্ঠে তোতলানো স্বরে বলল, আমি জানি না তো ওরা কোথায়। ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম তো, তাই উল্টোপাল্টা বলে ফেলেছি। মনোয়ারা খান জহুরি নজরে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, এরপর আর কোনো কথা বললেন না। কপালে চিন্তিত কয়েকটি ভাঁজ ফেলে উঠে চলে গেলেন। নিভা স্বস্তির নিঃশ্বাস ফেলল। জানালা গলিয়ে বাইরে তাকাতেই মনের মেঘগুলো হঠাৎ ডুকরে উঠল। কাল সারা রাত ঘুমানো হয়নি। ফজরের নামাজ পড়ে একবার ঘুমোতে গেছে। এখন হুড়মুড় করে ঘুম থেকে ওঠার ফলস্বরূপে মাথায় এক ধরনের চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। নিভা আবার শুয়ে পড়ল। শালা আক্তার হাত খোপা করতে করতে মেয়েদের ঘরের দরজার সামনে গেলেন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। পুরো রুমে চোখ বুলিয়েও কোথাও মেয়েদের অস্তিত্ব পাওয়া গেল না। তার শরীর ধরধর করে ঘামা শুরু করল। হাত দিয়ে মুখ হাঁপড়ে মুছলেন। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মেয়েদের পেলেন না। নিজ ঘরে গিয়ে তিনি স্বামীকে খবর লাগালেন। জামিলুর রেজা ব্যস্ত পায় মেয়েদের ঘরে গেলেন। ঘরে মেয়েদের না পেয়ে বললেন, সারা বাড়ি খুঁজেছ? শায়লা আক্তার মুখে আঁচল দিয়ে কেঁদে উঠলেন। মাথা ঝাঁকিয়ে বললেন, হুম। জামিলুর রেজা চতুর চোখে এদিক ওদিক তাকাতে দেখতে পেলেন আলমারি কিঞ্চিত খোলা। আলমারির হাতল ধরে টেনে পুরোপুরি খুলতে দেখলেন মেয়েদের ব্যাগ নেই, সাথে বেশ কিছু জামা কাপড় নেই। জামিলুর রেজা চোখ পাকিয়ে শায়লা আক্তারকে দেখে দাঁত কিরমির করে বললেন, কেমন মা তুমি? মেয়েদের খেয়াল রাখতে পারো না? দুবার মেয়েরা পালিয়ে গেল। গম্ভীর লাল মুখে চটপট পায়ে ঘর ছাড়লেন জামিলুর রেজা। নিচে গিয়ে বিষণ্ণ মুখে সকালের নাস্তা তৈরি করলেন শায়লা আক্তার। একটু পর জমকালো শাড়ি পরে নিচে নেমে এলেন আকিদা হক, মাথায় ভেজা তোয়ালে বাঁধা। শায়লা আক্তার একবার দেখে চোখ ফিরিয়ে নিলেন। আকিদা হক টেবিলে বসতে বসতে বললেন, টিকলিটারা ঘুম থেকে ওঠেনি আপা? শায়লা আক্তার জবাব দিলেন না। আকিদা হক ভুরু কুঁচকে তাকাতেই শায়লা আক্তার নড়ে চড়ে উঠলেন। এই মহিলা তিলকে তালের রস বানিয়ে ছাড়ে। মুখে হাসি ফুটিয়ে বললেন, ওই তো ঘুরতে গেছে ওরা, বান্ধবীদের সাথে ঘুরতে গেছে। কখন গেল? এই এত সকালে ঘুরতে গেল? কোথায় গেছে আপা? শায়লা আক্তার বিরক্ত হলেন, এত প্রশ্নের কি দরকার? গমগমে মুখে শায়লা আক্তার উত্তর দিলেন, এই তো আশেপাশেই গেছে। নিচে নেমে এলেন রুহুল হক। টেবিলের কাছাকাছি আসতেই স্ত্রীর বেশভূষা দেখে ভুরু কুঁচকালেন। মুখটাকে ভীষণ রকম তিক্ততায় ভরিয়ে তুলে চাপা গলায় বললেন, তোমাকে তো আমি গোসল করতে দেখলাম না। আকিদা হক জবাব দিলেন না। টেবিল থেকে একটা পেয়ারা নিয়ে খেতে লাগলেন মনের সুখে। রুহুল হক চিবিয়ে চিবিয়ে বললেন, একটু তো লজ্জা শরম করো। সাত সকালে তোয়ালে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে নিচে নেমে এসেছ নাটক দেখাতে। তুমি কি নতুন বউ? বুইড়া বয়সে ভীমরতি? এসব ক্রিমিনালগিরি ভাব ছাড়ো, তা না হলে লাথি মেরে ওই ফুটা টিনের চালের বাপের বাড়ি দিয়ে আসবো। আকিদা হক রুহুল হকের কথা শুনে সাপের ন্যায় ফুঁসে উঠলেন। ক্যাটক্যাট করে বললেন, বোনের বাড়ি এসে কথা ফুটেছে না? তোমার কথা বন্ধ করার ব্যবস্থা করো না, জিহ্বায় আগুন লাগিয়ে দেব। আকিদা হক বড় বড় পা ফেলে নিজের জন্য বরাদ্দকৃত ঘরটায় চলে গেলেন। রুমকিকে ঘুম থেকে টেনে তুললেন। উঠতে না চাইলে দুই চারটা চড় থাপ্পড়ও লাগালেন। ওরা এসেছে গাজীপুর ফাউগান ইকো রিসোর্টে। শুনশান জনমানবহীন রাস্তা পেয়ে গাড়ি একটানে 1.5 ঘন্টার মাঝে এসে পড়েছে এই রিসোর্টে।
আদর আগে থেকে রুম বুক করে রেখেছিল। রিসোর্টে পৌঁছে টিকলি টায়রা এক রুমে চলে গেল, আদর আদ্র আরেক রুমে চলে গেল। খুব সকালে আদর টিকলিকে ফোন করে জাগালো। ফোনের শব্দে টায়রা উঠে পড়েছে। ঘুমু ঘুমু চোখে টিকলি কান থেকে ফোন রাখতেই টায়রা বলল, কে ফোন করেছিল? উনি। কি বলল? ফ্রেশ হয়ে বাইরে যেতে বলল দুজনকেই। ঘড়িতে দেখল 7টা বাজে। টায়রা ক্লান্ত গলায় বলল, এত সকালে? টিকলি চোখ কসলিয়ে ফোন সামনে ধরল। ধরতে অবাক হয়ে দেখল মায়ের 8টা কল। টিকলি ভয়ত গলায় বলল, আম্মু ফোন দিছিল। টায়রা ঘাড়ে হাত রেখে হাই তুলল। টিকলির কথা শুনে হাই তোলা মুখটা হা হয়ে রইল। বিস্ফোরিত নয়ন দুটো মেলে দিয়ে বলল, তুই এইবারও ফোন খোলা রাখছস? টায়রা বিরক্তে চোখ মুখ কুঁচকে আবার বলল, মানে? মানুষও তো বলদ হয়, এক ভুল বারবার করস। ফাউগন ইকো রিসোর্টটা গাজীপুরের বেশ একটু গভীরে, বন জঙ্গলের মাঝে, দুপাশে গজারি গাছের বন, মাঝখান দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রিসোর্টের এক পাশে আছে মাছ ধরার জন্য পুকুর, এক পাশে সুইমিং পুল, এক পাশে টিনের ঘর। কেউ যদি চায় তবে টিনের ঘরেও থাকতে পারে, গ্রামীণ পরিবেশ উপভোগের উদ্দেশ্যে। রিসোর্টের ভেতরে বাইরে হরেক রকম ফলের গাছ, একপাশে খোলা সবুজ মাঠ। আদর আর টিকলি পাশাপাশি হাঁটছিল। হালকা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি। আদর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলল, মাথায় ওড়না দিন। টিকলি বিনা বাক্যে মাথায় ওড়না টেনে নিল। আদর হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, বাসা থেকে কেউ ফোন দিয়েছিল? মা দিয়েছিল। আপনার? মা ফোন দিয়েছিল। ধরেছিলেন? বলেছি ঢাকার আশেপাশে 2 দিনের জন্য এসেছি। টিকলি কথা বাড়ালো না, নির্বাকে মন খারাপে হেঁটে যেতে আদর বলল, বিষয়টা কি আপনার বাবা বেশি বেশি করছে না? টিকলি ভুরু কুঁচকে তাকালো। আদর বলল, না, আমার বাবারও দোষ আছে, কিন্তু আপনার বাবা তো ব্যাপারটা শুনতেই চাইছে না। আমাকে ভুলে যেতে বলছে, আবার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছে। টিকলি দীর্ঘশ্বাস ফেলে বলল, নাথিং টু সে। বাস্তব কথার কোনো উত্তর থাকে না। টিকলি ভুরুকুটি করে তাকে বলল, আপনার কাছে যেমন আপনার ফ্যামিলির দোষ নেই, তেমনি আমার কাছেও আমার ফ্যামিলির দোষ নেই। আমার বাবার রিয়াক্ট করা স্বাভাবিক। কেউ নিশ্চয়ই তার মেয়ে সম্পর্কে খারাপ কথা শুনতে চাইবে না। আদর আর কথা বাড়ালো না, নিশ্চুপ কদম ফেলতে ফেলতে খুব দীর্ঘ একটি শ্বাস ফেলল। টিকলি বলল, আমরা হঠাৎ এখানে কেন এলাম? গম্ভীর মুখে আদর জবাব দিল, আপনি তো বলেন আমি আপনাকে সময় দেই না, তাই কালকে সুযোগ পেয়ে 2 দিনের ছুটি নিয়েছিলাম। পরে রাতে টায়রার কাছ থেকে সব শুনে মাথায় জেদ উঠে গেল। টিকলি আবারও ভুরু কুঁচকালো, থামা হাঁটিয়ে দিল। আদরও থেমে দাঁড়িয়ে খুব নিঃসহ গলায় বলল, আপনার থেকে আমি আলাদা থাকতে পারবো না। টিকলি স্তম্ভিত হয়ে শুনল, কানে যেন তালা লেগে গেল। আদর আবারও হাঁটা ধরল। মুচকি হেসে টিকলি দৌড়ে গিয়ে আদরের হাত ধরল। জামিলুর রেজা রাগে থরথর করে কাঁপছেন। আকিদা হক আর রুহুল হক চলে গেছেন ঘণ্টা খানেক হলো। এখন বাজে সকাল 10টা। ঘরের মেঝেতে রাগের সাইনবোর্ড হিসেবে কিছু ফুলদানি ভেঙে পড়ে আছে। জামিলুর রেজা কাউকে ফোন লাগালেন। ওপাশে ব্যক্তি ফোন ধরতেই তিনি হুঙ্কার ছেড়ে বললেন, নিজের ছেলেকে সামলে রাখতে পারেন না? কেমন কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছেন মশাই। আজিম খান খেপে গেলেন। অনেকদিন বাদে জামিলুর রেজার কল পেয়ে তার ভুরুজোড়া নিতান্তই বিরক্তিতে কুঁচকে উঠেছিল। তার ওপর স্নেহের ছেলের সম্পর্কে এমন কথা শুনে মাথায় রক্ত চড়ে গেল। মুখ সামলে কথা বলুন। কিসের মুখ সামলে কথা বলবো? আমার মেয়েকে নিয়ে আপনার ছেলে পালিয়েছে, এই আপনার ডাক্তার ছেলে? ডাক্তারের চরিত্র এমন হয়? আজিম খান অবাক হলেন। পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর দিকে কটমট দৃষ্টিতে তাকালেন, তবুও ছেলের পক্ষ নিয়ে বললেন, আপনার মেয়ে যেতে না চাইলে তো আর আমার ছেলে ধরে বেঁধে নিয়ে যায়নি। আপনার নিজের মেয়ের চরিত্র আগে ঠিক করুন। জামিলুর রেজা গলা ফাটানো চিৎকার দিলেন, আজিম খান, আপনার মুখ আমি বটি দিয়ে কেটে ফেলবো, সাথে আপনার ছেলেকে রামদা দিয়ে কুপিয়ে কুত্তাকে খাওয়াবো। আগে নিজের মেয়ের চরিত্র ঠিক করুন, তারপর কোপাতে আসবেন। প্রেগন্যান্ট মেয়েকে তো গছিয়ে দিতে চেয়েছিলেন। জামিলুর রেজা হাত মুঠো করে রাগ সংবরণের চেষ্টা করলেন। দাঁত কিরমির করে বললেন, বানোয়াট কথা বলবেন না। কিসের বানোয়াট? আপনার মেয়ে নিজে আমার ছেলেকে বলেছিল
সে 15 দিনের প্রেগন্যান্ট, এখন আবার আমার ছেলের সাথেই নষ্টিভষ্টি করছে। জামিলুর রেজা হতবাক হয়ে গেলেন। টিকলি বলেছিল তবে কি বিয়ে করতে চাইনি দেখেই এই মিথ্যে পথের অবলম্বন? জামিলুর রেজা হুঙ্কার ছেড়ে আবার বললেন, আপনি মূর্খ নাকি? 15 দিনের কেউ প্রেগন্যান্ট হয়? পড়ালেখা করেন নাই, বাপদাদা স্কুলে পাঠায় নাই, যত সব অশিক্ষিত। আপনার মতো বাড়িতে আমি মেয়ে বিয়ে দেইনি বলে নিজেকে সৌভাগ্য মনে হচ্ছে। আল্লাহ চোখ খুলে দিয়েছে, খুব শীঘ্রই আমার মেয়ের বিয়ে দেব আমি। জামিলুর রেজা ফোন কাটলেন। আজিম খান জোরে জোরে শ্বাস ফেলে মনোয়ারা খানের দিকে তাকে বললেন, তোমার ছেলেরা আমার মান সম্মান কিছু রাখল না। জামিলুর রেজা শায়লা আক্তারের দিকে তাকে উচ্চস্বরে বললেন, 15 দিনের মধ্যে আমার মেয়ের বিয়ে দেব। স্যাঁতস্যাঁতে ভেজা পরিবেশ, পিচ্ছিল উর্বর মাটি, শোনা যায় গাজীপুরের ভূমি বেশ উর্বর এবং এখানে ফল ফলান্তির গাছ হয় বিন্যস্তভাবে। খেতেও নাকি দারুণ তৃপ্তি। ফাইগান ইকো রিসোর্টটা বেশ বিলাসবহুল, এক একটা ঘর জাঁকজমকপূর্ণভাবে সাজানো, চোখ ধাঁধানো সুন্দর। আর্দ্র টায়রা গেছে রিসোর্টের পাশের পুকুরটাতে মাছ ধরতে। তখন প্রায় বিকেল, আকাশ পরিষ্কার, বৃষ্টি নেই। টায়রা খুব উৎসাহ নিয়ে বড়শি ফেলল, সাথে সাথে আর্দ্র ফেলল। টায়রা মুখ টানা মেরে বলল, দেখা দেখি মুসলমান। আর্দ্র ফুঁসে উঠল, পরক্ষণে কাঁধ ঝাঁকিয়ে তৃপ্তিকর ভঙ্গিতে বলল, আমার বড়শিতে আগে মাছ উঠবে। টায়রা কৌতুক হাসি হাসল। আদর টিকলে ওদের পেছনে টেবিলে বসেছিল। হাসতে হাসতে টায়রা বলল, ওই তোর পেদা দেবরে কয় কি? নাইস জোকস। আদ্রর গা পিত্তি জ্বলে উঠল। রোসাঙ্গী গলায় বলল, আমি পেবা? নিজে কি পেবি? এসব ঠেলাগাড়ি মার্কা শরীর নিয়ে নাকি তিনি মাছ ধরবে? 7 মণ তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। টায়রা নাক ফুলিয়ে তর্জনী আঙ্গুল তাক করে বলল, বাজি। টায়রার তর্জনী আঙ্গুল বেঁকিয়ে দিয়ে আদ্র বলল, বাজি। যে হারবে সে 3 ঘন্টা সুইমিং পুলের ঠান্ডা পানিতে থাকবে। টায়রা তর্জনী আঙ্গুল ধরে ঝাঁকিয়ে চোখ মুখ কুকড়িয়ে বলে উঠল, শালার হাত নাকি লোহা। তৎক্ষণাৎ আদ্র চেঁচিয়ে আদরের উদ্দেশ্যে বলল, ভাইয়া আমাকে শালা ডাকছে, এখন আমি শালি ডাকলেই তো তুমি বকা দিবা। আদর ঘাড় ঘুরিয়ে চোখ পাকিয়ে তাকাতেই আদ্র মিনমিনে কণ্ঠে বলল, শালি ডাকলেই কি টিকলি আমার বউ হয়ে গেল? আদ্রর মিনমিনে গলায় বলা কথাগুলো টায়রার কানে স্পষ্ট হয়ে লাগল। সে সিসি করতে করতে বলল, ভাইয়ের বউয়ের দিকে নজর দেন, শরম লাগে না? চোখের ওপর পর্দা লাগান মিয়া। এই আপনি আর একটা কথা বললে আমি ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেব। টায়রা হাতের কবজি থেকে হাতটা উঠিয়ে এমন এক ভাব নিয়ে বলল, দেখি কে ফেলে, কার কত দম। এমন এক সিরিয়াস জায়গায় ল্যাং মারব না, বাপ বাপ করে নিজেই পুকুরে ঝাঁপ দিয়ে বলবেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আদ্র নাক সিটকে টিকলির দিকে ঘুরে বলল, ইহার মতন আজব বস্তুকে কি খায় মানুষ করছ? টিকলি ঠোঁট ভাসিয়ে হেসে বলল, আমি মানুষ করতে পারি নাই ভাই, বহুত দুঃখই মনে, আপনি মানুষ করেন এবার। টায়রা জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে টিকলির দিকে রক্তিম চোখে তাকিয়ে থাকতেই হঠাৎ খেয়াল করল তার বড়শিতে জোরালো টান পড়েছে। টায়রা সচেতন দৃষ্টিতে বড়শিটাকে হালকা নাড়ালো। বড়শির টান শক্ত হয়ে এলো। টায়রা জোরে বড়শি ধরে টেনে উঠিয়ে নিয়ে আসতেই লাফিয়ে উঠল। মুখে হাত দিয়ে চিৎকার করে বলল, মাই গড, আমি মাছ পাইছি, অবিশ্বাস্য। আদ্র হতবুদ্ধ চোখে তাকিয়ে রইল মিনিট খানিক। টায়রা 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে আদ্রর সামনে তুড়ি বাজিয়ে বলল, বাজি কমপ্লিট করেন, 3 ঘন্টা সুইমিং পুলে থাকবেন। আদ্র করুণ চোখে আদরের দিকে তাকাতে আদর বলল, দাঁড়ায় আছিস কেন, যা, বাজি তো তুই দিছিলি। আদ্র বিড়বিড় করে বলল, এমন ভাই থাকার চেয়ে এই ঠেলাগাড়ির মতো শত্রুও ভালো। সোফায় বসে পাকোড়া হাতে গোয়েন্দা সিরিজ দেখছিল নিভা। কলিং বেলের শব্দে রান্নাঘর থেকে মনোরা খান তার বিষণ্ণ গলা উঁচিয়ে বললেন, কে এসেছে মা দেখতো? দেখছি খালামণি। টিভিতে চোখ রেখে অন্ধের মতো সামনে এগিয়ে গেল নিভা। দরজা খুলে ঘাড় ফেরাতে দেখল নয়ন দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। নিভা ঘাবড়ে দুপা পিছিয়ে গেল, বুকে থুতু দিয়ে ধমক দিল, আপনি কি 12 মাসই হাসেন? হাসি কি আপনার রোগ? নয়নের হাসি হাসি মুখটা মিলিয়ে গেল।
নিভা অসম্ভব রেগে পেছনে তাকাতেই দেখল রাহুল দাঁড়িয়ে আছে মুচকি হেসে। নিভার পরানটা ছলকে উঠল। অকারণে ভেতর থেকে হাহাকার বেরিয়ে এলো। এই মুচকি হাসির অসম্ভব সুন্দর গোপন দুঃখে ভরা মুখটা যখন জানবে তার ছেলেবেলার ভালোবাসা তাকে নয়, অনেক আগেই অন্য কাউকে মন দিয়ে বসেছে, তখন সে কি করবে? রাগ করবে? পাগলামি করবে? ভাঙচুর করবে? নাকি মনের গহীনে সমস্ত লুকায়িত কষ্টের সাথে এই কষ্টও পুষে রেখে কষ্টের পাল্লা ভারী করে নিস্তব্ধ একা রাতে নিঃশব্দে কাঁদবে? ভেতরে আসতে পারি? রাহুলের কথায় নিভা চমকে উঠল। অবচেতন মনেই দরজা থেকে সরে দাঁড়ালো। সম্ভিত ফিরতে দেখা গেল তার চোখ ছলছল করে উঠেছে। চারিপাশ ঝাপসা, অস্পষ্ট মেঘাচ্ছন্ন। ঈষৎ অন্ধকার এই মন বুঝে উঠতে পারে না নিভা কার জন্য কষ্ট পায়, নিজের জন্য নাকি রাহুলের জন্য। কিন্তু নিজের জন্য কষ্ট পাওয়ার কারণ কি? কোনো কিছুই কি কারণ ছাড়া হয়? মনোয়ারা খান রান্নাঘর থেকে এসে সোফায় রাহুলকে বসে থাকতে দেখেই ব্যস্ত হয়ে গেলেন। প্রফুল্ল চিত্তে বললেন, বাবা তুমি অবশেষে এলে, পায়ের ধুলি পড়ল তাহলে আমার ঘরে। রাহুল সৌজন্য হাসি দিয়ে বলল, এসব কি বলে লজ্জা দিচ্ছেন আন্টি? আমি তো আপনাদের ঘরেই থাকি। কি খাবে বলো? কিছু খাবো না আন্টি, ওই বাড়ি ভাড়াটা দিতে এসেছি। নয়ন বাড়ি ভাড়া দিতেই মনোয়ারা খান বললেন, আরে রাখো, পরে দিও। কি খাবে সেটাই বলো। নিভা পাকোড়া বানিয়েছে, তোমাদের দেই? রাহুল কিছু বলার আগেই নয়ন বলল, আন্টি সাথে 1 কাপ চা দিলে মোড়ের টং দোকানে গিয়ে চা খাওয়ার সময়টা বেঁচে যেত। মনোয়ারা খান মাথা দুলিয়ে হেসে রান্নাঘরে গেলেন। যেতে যেতে বললেন, প্রতিদিন বিকালে আন্টির কাছে 1 কাপ চা খাওয়ার আবদারে এসে পড়ো নয়ন। নয়ন মাথা নাড়িয়ে নিভার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল। নিভা উল্টে হাসি ফেরত দিল। কথা বলতে চাইলে দেখা গেল কোনো কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে কোনো কথা খুঁজে না পেয়ে এক অবাঞ্ছিত কথা বলল নয়ন, জানো প্রতিবার ভাড়া দিতে আমি একাই আসি, কিন্তু এবার তোমাকে দেখতে রাহুল এসেছে। রাহুল কেসে উঠল। নিভা অবাক চোখে পানি আনতে চলে যেতেই রাহুল লাথি লাগালো নয়নের পায়ে। দাঁত কিরমির করে বলল, তুই কি পাগল? পাগল হব কেন? তুই নিভাকে দেখতে আসোস নাই? না। তাহলে কেন আসছোস? তোর পায়ে পড়লেও তো জিন্দিগিতে আসোস নাই। আমি ওনার সাথে কথা বলতে আসছি। নয়ন চোখ ঘুরিয়ে বলল, আলটিমেটলি ওই একই কথা হলো। আর একটা কথা বললে তুই মার খাবি। চুপ থাক। নিভা পানি এনে রাহুলের সামনে ধরতেই রাহুল উঠে দাঁড়ালো। নিভার দিকে তাকিয়ে মৃদুমন্দ্র হেসে বলল, আজ ছাদে গেলেন না যে, অসুস্থ? নিভা হালকা হেসে মাথা নাড়ালো। রাহুল আবার জিজ্ঞেস করল, তবে? ওই বাসায় চলে যাব তো, ব্যাগ গোছাচ্ছিলাম। রাহুল চরম অবাক গলায় বলল, আপনি চলে যাবেন? জি, কাল সকালে। আবার কবে আসবেন? নিভা এক ঝলক তাকালো। অতৃপ্ত চোখ দুটো ঘুরতে লাগলো রাহুলের চোখে মুখে। লোকে বলে চোখ নাকি কখনো মিথ্যে বলে না। রাহুলের চোখ দুটোকে গাঢ়ভাবে পর্যবেক্ষণ করে নিভা দেখতে পেল সেই চোখে তার জন্য মায়া, স্নেহ, বন্ধুত্বপূর্ণ আবেগ ছাড়া আর কিছুই নেই, কিছুই না। দীর্ঘশ্বাস বুকের মাঝে টেনে নিয়ে নিভা উত্তর দিল, জানি না, দেখি কবে আসা যায়। রান্নাঘর থেকে মনোয়ারা খানের ডাক পড়ল। নিভা সেদিকে স্বাভাবিক ব্যস্ত পায়ে হেঁটে চলে গেল। তবু রাহুলের মনে হলো অস্বাভাবিক, কোথাও কিছু আড়াল হয়ে গেল। নিভার আজ বিকালে ছাদে যাওয়ার পেছনে ব্যাগ গোছানোর কারণটা নিছকে এক অজুহাত। সে ইচ্ছে করে যায়নি, কেননা ব্যাগ সে রাতেও গোছাতে পারত। নিজেকে গোপন রাখার চেষ্টা বুঝে গেল নিভার সকল কার্যকলাপে। কথা বলার ধরনও কেমন যেন খাপছাড়া ঠেকল রাহুলের কাছে। কি হয়েছে ওনার? খারাপ কিছু হয়েছে কি? নাকি চলে যাবেন এজন্য মন খারাপ? বুকের মাঝে অজস্র ভাবনা প্রশ্ন নিয়ে রাহুল ম্লান মুখে সোফায় বসল। 2 ঘন্টা হয়েছে আদ্র সুইমিং পুলে বসে আছে। সুইমিং পুলটা দেখতে দারুণ। গিটার শেপ। তারা তো দেখে আফসোস করে বলেছিল, ইস, আমার গিটারটা যে কেন আনলাম না। তখন শেষ বিকালের আকাশে কালো মেঘের দল হানা দিয়েছিল। একটু পরেই নামবে ঝুমঝুম বৃষ্টির সন্ধ্যা।
টায়রা সুইমিং পুলের পাশে স্লিপিং চেয়ারে বসে আদ্রের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, আহারে, কষ্ট হচ্ছে? আদ্র উত্তর দিল না। গাল নাক ফুলিয়ে পানির মাঝে ভাসতেই টায়রা এগিয়ে এলো। সুইমিং পুলের সিঁড়িতে এক পা রেখে সুসু করে আবারও অসহায় গলায় ঠাট্টার ছল বজায় রেখে বলল, থাক, রাগ করবেন না, যাওয়ার সময় 5টা লজেন্স কিনে দেব। টায়রার কথার মাঝে আকাশ ভেঙে বৃষ্টি নামল। এই বৃষ্টির মাঝে সুইমিং পুলের ঠান্ডা পানিতে আরও 1 ঘন্টা থাকতে হবে ভেবে আদ্রের শরীরে তখনই জ্বর উঠে যাচ্ছে। টায়রা উঠে দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলল, যাক, 16 আনা পূর্ণ হলো, এবার বৃষ্টিতেও ভিজতে থাকুন। ভারী বৃষ্টির প্রকোটে টায়রা ভিজে গেছে অনেকটাই। সে তাড়াহুড়ো করে যেতে নিলেই আদ্র ওর পায়ে এক টান মেরে ওকে ফেলে দিল সুইমিং পুলে। টায়রা নাকানি চুবানি খেয়ে রোশানলে জ্বলে উঠল। আকস্মিক পড়ে যায় কিছু পানীয় খেয়ে ফেলা হলো। ভীষণ মাত্রায় রেগে সে বলল, কি হলো এটা? টায়রার মেদবিহীন কোমরে জড়িয়েছিল আদ্রের হাত। টায়রার ভেজা সিক্ত চেহারার দিকে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকেই আদ্র তলিয়ে গেল। টায়রার কোমর ছেড়ে ডুব দিয়ে আবার উঠে আসলো। মুখ থেকে হাতড়ে পানি মুছল। চুলগুলো পেছনে এলিয়ে দিয়ে চোখ মেলে সম্মুখে তাকালো আবারও। স্নিগ্ধ কোমল পানিতে ভেজা অকঠিন মৃদু তেজিযুক্ত টায়রাকে দেখে হঠাৎ আদ্র দিশেহারা হয়ে গেল। আকাশ ফেটে পড়েছিল অবিরাম ধারায় জলরাশি, তার মাঝে পানিতে ভাসমান, একই সাথে তারা দুজন। আদ্রের ঘর ভাঙল টিকলির চিৎকারে। তুই আবার সুইমিং পুলে কি করিস? টায়রা কাঁদো কাঁদো গলায় বলল, তোর বদমাইশ খাসি দেবর ফেলে দিয়েছে, উঠে আয়, আমি তোয়ালে নিয়ে আসছি, বৃষ্টিও পড়ছে, ঠান্ডা লেগে যাবে তো। টায়রার কথায় আদ্র ভাবলেশীনভাবে তাকিয়ে রইল। কোনো তর্কে বিতর্কে না জড়িয়ে চোখ দুটো এক ধ্যানে দেখে গেল সামনের অপরিসীম সুন্দর শ্যামলা মুখশ্রীর রমণীকে। টায়রা সাঁতরে পাড়ের কাছাকাছি যেতেই আদ্র হাত ধরে টান দিল। আকস্মিক টানে টায়রা থতমত খেয়ে গেল। আদ্র শক্ত করে টায়রার হাত ধরে বলল, এই সুইমিং পুলে বাকি 1 ঘন্টা থাকতে হবে আপনাকে। টায়রা হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না। অসহায় দৃষ্টিতে আদ্রের দিকে তাকাতেই আদ্র চোখ টিপে দিল। অতঃপর কিছুক্ষণ চুপ থেকে টায়রা থেমে থেমে প্রশ্ন করল, কিছু কি করছেন? আদ্র ভুরু উঁচিয়ে সিরিয়াস মুডে বলল, মানে? পানিকে নষ্ট করছেন? পানি নষ্ট করব মানে? গর্ধব নাকি? আদ্র একটু ভাবতে বিস্ফোরিত চোখে টায়রার দিকে তাকিয়ে বলল, এত ফালতু কেন আপনি? টায়রা উচ্চস্বরে বলল, এখন আমি ফালতু? অবশ্যই আপনি ফালতু, অসভ্য, ইতর, বেয়াদব, দুনিয়ার সমস্ত খারাপ আপনি। আদ্র টায়রার হাত আরো শক্ত করে ধরে বলল, ভেবেছিলাম মাফ করব, কিন্তু না, এবার থাকুন আমার সাথে, আর নয়তো বাজি বাতিল করুন। টায়রার শরীর হিম হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ থাকলে সেখানে সে পাক্কা অক্কা পাবে। সেখানে আরও 1 ঘন্টা থাকা তো রীতিমতো বিলাসিতা ভাই। টায়রা নাক ফুলে বলল, ছাড়ুন, মাফ করে দিলাম। সুইমিং পুল থেকে দৌড়ে ঘর অবধি যেতেই টিকলি আধ ভেজা হয়ে গেল। তোয়ালে নিয়ে উল্টো ঘুরতে দেখল আদর ভর্ত চোখে দরজার কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে। টিকলি চোখ দুটোকে কুঞ্চিত করে বলল, কি হয়েছে ডাক্তার? আদর ভর্ত ভাব বজায় রেখে বলল, এভাবে দৌড়ে এলেন কেন? কোনো সমস্যা? টিকলি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আদরের ভর্ত দৃষ্টি দেখে ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছিল সে। হাতের তোয়ালেটা দেখে বলল, আদ্র ভাইয়া টায়রাকে টেনে পানিতে ফেলে দিয়েছে, ওর জন্যই তোয়ালে নিয়ে যাচ্ছিলাম। তাই বলে এত দৌড়ে কেউ আসে? পরে টেরে গেলে তখন পা ভেঙে ফেলে দিতাম। আদর খানিকটা রাগী গলায় বলল। টিকলি ভীষণ বড় এক দীর্ঘশ্বাস ফেলে আদরের মুখোমুখি দাঁড়ালো। চোখে চোখ স্থির হতে অভিলাষী চোখ দুটো দ্বারা অতল স্পর্শী হৃদয়ে নিবিড় গলায় প্রশ্ন করল, আপনি কি আমার থেকেও বেশি দুর্বল হয়ে যাচ্ছেন ডাক্তার? দুর্বল হয়ে পড়লেও এই দুর্বলতার কারণ কি? আদর স্থিরতা চিত্তে টিকলির এই গহন চোখে তাকিয়ে থাকল। টিকলি হীনবল গলায় বলল, আমি ক্লান্ত হয়ে পড়ছি ডাক্তার। আশেপাশের সব কিছু কেমন যেন বিশৃঙ্খলায় ভরপুর। আমি কিছু বুঝে ওঠার আগেই বাবা সব জেনে গেল। আবার বুঝে ওঠার আগেই আমার উপর করা রেস্ট্রিকশন আসলো। এরপর হঠাৎ কিছু না ভেবে আপনার সাথে এসে পড়লাম। কেন এলাম কিছুই বুঝতে পারছি না,
কিন্তু এখন চিন্তায় আমার মাথা দুলছে। আপনি বুঝতে পারছেন বাসায় গেলে কি হবে?